সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে। আজকে মাথায় যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে, ইলেকশন তো মনে হয় হচ্ছে, মাঝখানে কিছু সংশয় শঙ্কা এই সমস্ত ছিল, মনে হচ্ছিল যে ইলেকশন অনেকেই চায় না। তো সেই জায়গায় যে সংশয় ছিল সেটি অনেকটাই দূরীভূত হয়েছে। বিএনপি দাবি করেছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। এই বিষয়টা নিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক ফলপ্রসূ হবে এরকম ধারণা অনেকেরই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত গত সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে। সে অনুযায়ী ইলেকশন কমিশনকে নির্দেশ উনি চিঠি পৌঁছে দেবেন, এবং সম্ভবত চিঠি পৌঁছেও দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং সময় মতো তফসিল ঘোষণা করা হবে। তো এতে করে আসলে নতুন একটি সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, আমার মাথায় যে প্রশ্নটি এসেছে সেটা আরো অনেকের মাথায় চলে এসেছে। সেটা হচ্ছে যে এই যে ইলেকশনটা হচ্ছে সেখানে একমাত্র জনপ্রতিনিধিত্বমূলক দল হিসেবে উপস্থিতিটা হচ্ছে বিএনপি। আমরা জামাতকে নিয়ে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীরের সংক্রান্ত যেই রাজনৈতিক দলটি, এটা নিয়ে কথা বলতে পারি, আমরা এনসিপি নিয়ে কথা বলতে পারি, কিন্তু ভোটের রাজনীতিতে জনপ্রিয়তার ধারায় তারা কোনো জায়গায় অবস্থান করেন না বলেই সাধারণ মানুষের ধারণা। জামাত দীর্ঘদিন যাবত এদেশে রাজনীতি করতেছে এবং তাদের কিছু নির্দিষ্ট সংখ্যক ভোটার রয়েছে, যেটা আসলে সামগ্রিক বিবেচনায় খুব বেশি ধর্তব্য নয়। জামাত কখনো কখনো বিএনপির আনুকূল্যে কিছু আসন পেয়েছে। 2001 সালের বিএনপির যে সরকার ছিল সেখানে জামাতের মন্ত্রিত্বও ছিল। জামাতের সততা, জামাতের কার্যনিষ্ঠতা, তাদের সাংগঠনিক যে ভূমিকা, এই সমস্ত আদর্শ স্থানীয় হলেও আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানে মানুষের সঙ্গে সম্পৃক্ততার জায়গাটায় জামাতের যে গ্যাপ আছে সেটা আসলে অচিরেই পূরণ হবে এরকম কোনো বিষয় অনুধাবন করা যাচ্ছে না। এখানে নতুন করে যে প্রশ্নটা এসেছে, এটা অনেকের মাথাতেই এসেছে, সেটা হচ্ছে যে গত আওয়ামী লীগ সরকার, যেটাকে ফেসিস্ট বলা হচ্ছে, পতিত সরকার বলা হচ্ছে, সে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রধানতম অভিযোগ হচ্ছে তাদের নির্বাচনগুলি অংশগ্রহণমূলক ছিল না। তারা ইলেকশন মেকানিজম নামে একটা বিষয় তৈরি করেছিলেন, যেখানে বিরোধী দল বলতে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। নামকা অস্তে জাতীয় পার্টিকে দাঁড় করানোর চেষ্টা চলেছে, এবং এই জাতীয় নাটক দেখে দেখে দেশের মানুষ বিরক্ত এবং কখনো কখনো অনেক মজাও পেয়েছেন। কিন্তু আলটিমেটলি শক্তিশালী বিরোধী দল ছাড়া ভারসাম্যহীন রাজনীতি দেশকে কোথায় পৌঁছে দেয় সেটা দিল্লিতে বসে শেখ হাসিনা নিশ্চয়ই অনুধাবন করছেন, যদিও মুখে উনি স্বীকার করেন না। কিন্তু আসলে শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব ছাড়া রাজনীতির ভারসাম্য থাকে না, ইমব্যালেন্সড একটা সিচুয়েশন তৈরি হয়। এখন প্রশ্ন, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই যে অবস্থায় আসলে আওয়ামী লীগের পক্ষে ইলেকশনে অংশ নেওয়া ঠিক সম্ভব না। এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই ইলেকশনটাতে বিএনপি অংশ নেবে এবং আশা করা যাচ্ছে, অনেকেই মনে করছেন বিএনপি আসলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। এই ধরনের আশাবাদ আসলে কতটা বাস্তবসম্মত সেটাও আলোচ্য বিষয়, তবে আসলে তাদের তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ আমলে বিএনপিকে জিরোতে নামিয়ে আনার যে কৌশল আওয়ামী লীগ নিয়েছিল, সেই কৌশলের কারণেই কিন্তু রাজনীতি হয়ে গিয়েছিল ভারসাম্যহীন এবং আওয়ামী লীগ আসলে শক্তি হারিয়েছিল। শক্তিশালী বিরোধী দল যে আসলে একটা সরকারি দলের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে, এটা যারা গণতন্ত্র চর্চা করেন তারা সহজেই বুঝতে পারেন। কিন্তু ক্ষমতার লোভ কখনো কখনো আমাদেরকে অন্ধ করে দেয়, ফলত আমরা এই বাস্তবতাটা বুঝতে পারি না, অথবা খুব সহজ সমীকরণে সবকিছু একলাই লুটে পুটে খাওয়ার যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা
ভারসাম্যহীন সেই পরিস্থিতি তৈরি করে যেখানে নিজের অস্তিত্বই কখনো কখনো সংকটের মুখে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তো এই কাজ করেছিল, বিএনপিকে জিরোতে নামিয়ে এনেছিল, যাদের মধ্যে সম্ভাবনা ছিল একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে রাজনীতির ভারসাম্য রক্ষা করা। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচনে তো অংশ নিতে আওয়ামী লীগের জন্য কঠিন হবে। নিবন্ধন স্থগিত করা একটা দল কিভাবে দল হিসেবে সেখানে অংশ নেবে? তবে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে প্রশ্ন জাগে, এই নির্বাচনটাও কি আসলে পরিস্থিতিগত কারণে সেই আওয়ামী লীগ আমলের নির্বাচনের মতোই হতে যাচ্ছে? যদি ফ্রি ফেয়ার ইলেকশনও হয়, মানুষ যদি নিজেদের মতো করে ভোট দিতে পারে, তারা কাকে ভোট দিবে? আওয়ামী লীগের যে সমস্ত ভোটার রয়েছেন তারা কাকে ভোট দিবেন? ফলত বিএনপি এককভাবে অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ পর্যায়ে ভোটগুলি পাবে। আওয়ামী লীগের ভোট না পাক, বিএনপির নিজস্ব ভোটের মাধ্যমে তারা অনেক বেশি সংখ্যক আসন, 300 আসনের মধ্যে 200-র বেশি আসন তারা অবশ্যই পাবে, 250 আসনও পেতে পারে। কারণ জামাতের পক্ষে তো 20-30টার বেশি বা হাইয়েস্ট 40টার বেশি আসন পাওয়া সম্ভব না, তারা যদি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। এই বাস্তবতাটা কিন্তু জামাত বুঝতেছে এবং এনসিপিও বুঝতেছে, এবং তারা অলরেডি বিভিন্ন ইস্যু তৈরি করতেছে। যেমন জামাত ইস্যু তৈরি করতেছে পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি অনুযায়ী যেটা হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, উচ্চ কক্ষে পিআর এর সদস্যরা থাকবেন। এখন জামাত বলতেছে নিম্ন কক্ষেও পিআর মানে পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসা সাংসদরা থাকবেন, এরকম বলতেছে। এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামাতের সেক্রেটারি, উনি অলরেডি এই ইলেকশনের বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে উনি অলরেডি আন্দোলন শুরু করার ঘোষণা দিয়ে দিয়েছেন। এনসিপিও বিষয়টা ভালোভাবে নেয় নাই, কারণ এনসিপির পায়ের তলায় আসলে কোনো মাটি নাই। তারা বিভিন্ন রকমের চুরি চামারি, ঘোষ মোষ খাওয়া এবং বিভিন্ন নিয়োগ বাণিজ্য এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত আছেন। একজন সচিব, সাবেক সচিব, যিনি আবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি একটা প্রকাশ্য বৈঠকে সরাসরি বলছেন যে 8 উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। সেটার প্রমাণ ওনার কাছে আছে এবং সেটার প্রমাণ সবার কাছেই আছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটাও জানেন না। আবার এটার মধ্যে একটা নতুন টুইস্ট হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার এই সরকারের সমর্থনে, মানে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না, এরকম একটা স্টেটমেন্টও দিয়েছেন। কেন দিয়েছেন উনিই বলতে পারবেন, কি এটার মাঝে যাই হোক, এগুলি রাজনীতির বর্তমান অবস্থা। তবে আমরা আলোচনা করছিলাম নির্বাচন নিয়ে। আমাদের প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচন। কারণ এই দেশের বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরেই আমরা এই সংস্কৃতিতে এই দেশের ভোটাররা অভ্যস্ত। তো আওয়ামী লীগ বিএনপি হীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তাদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে আসলে নিজেদের পায়েই কুড়াল মেরেছেন, রাজনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করেছেন এবং সেখানে বিভিন্ন রকমের মতের যে সমাবেশ সেটা আসলে ছিল না। একক একটি মতবাদের মধ্য দিয়ে দেশ এগিয়ে গেছে, কারো কিছু বলার ছিল না। যারা বলতে চেয়েছেন, বিচ্ছিন্নভাবে বলতে চেয়েছেন, তাদেরকে বিভিন্ন রকমের গুম খুন, আয়না ঘরে আটকে রাখা, এই সমস্ত বিষয়ের মধ্যে আসলে বিষয়গুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। এখন একটা ভিন্ন পরিস্থিতি, সেখানে বিএনপি নির্বাচনে অংশ নেওয়া মানে হচ্ছে বিএনপি এককভাবে বাংলাদেশের বৃহত্তম দল বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাহলে কি একই রকম একটা ভারসাম্যহীনতার ভিতরে রাজনীতি ঢুকে যাচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সিগনিফিকেন্ট ঘটনা এখানে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না, এই কথাটার মধ্যে একটু ফাঁক আছে। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তো কিছুদিন আগে, সম্ভবত 20 থেকে 25 দিন আগে, সোহেল তাজ, আমাদের মরহুম তাজউদ্দিন আহমেদের ছেলে এবং ওনার বড় বোন রিমিনা, ওনার বড় বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তাদের হাস্যোজ্জ্বল ছবি সংবাদ মাধ্যমগুলিতে সেটা প্রকাশ করা হয়েছে যে সোহেল তাজ তার বড় বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং এই ঘটনার পরে সোহেল তাজ বিভিন্ন কথা বলছেন, সেখানে আওয়ামী লীগের সমালোচনা আছে, শেখ হাসিনার বিভিন্ন রকমের কথা আছে। তার বাবা মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেবকে কোন রকম গুরুত্ব শেখ হাসিনা দিতেন না, এরকম কথাগুলি চলে আসছে। এক ধরনের সক্রিয়তা সোহেল তাজের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে কোনো একভাবে আওয়ামী লীগকে ইলেকশনের সাথে সম্পৃক্ত করার
কোনো প্রচেষ্টা হিসাবে এটাকে অনেকেই বিবেচনা করছেন, একটা কৌশল হিসেবে হয়তোবা দেখা হতে পারে। এবং বিএনপির এক্ষেত্রে আসলে সেই রকম কোনো বিরোধিতার জায়গা দেখা যায় নাই। বিএনপি অনেক সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি আসলে হয়তোবা চিন্তা করতেছে যে কোনোভাবে যদি এই ইলেকশন ভারসাম্যপূর্ণ না হয়, তাহলে আসলে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তাদের জন্য স্টে করা, তাদের জন্য ক্ষমতাকে কন্টিনিউ করা, রাষ্ট্র পরিচালনাকে কন্টিনিউ করা কঠিন হিসেবে দাঁড়ায় যাবে। তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকমের অভিযোগ আসবে। একটা বিষয় দর্শক আপনারা খুব ভালো জানেন, সেটা হচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের উপরে তাদের সর্বোচ্চ মহলের কন্ট্রোলের বিষয়টি আসলে খুবই কম। এখানে কন্ট্রোল করা যায় না। শক্তিশালী বিরোধী দল না থাকলে এই নেতা কর্মীদেরকে আসলে বিভিন্ন রকমের অপকর্ম থেকে দূরে রাখাটা বিএনপির নেতৃত্বের জন্য কঠিন হয়ে দেখা দেবে। সুতরাং বিএনপি যদি রাজনৈতিকভাবে একটা স্থির প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ একটা বিএনপি যদি রাজনৈতিকভাবে একটা সমৃদ্ধ চিন্তার প্রকাশ ঘটায়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের উপস্থিতি তাদের জন্য জরুরি। বর্তমান যে সিচুয়েশন, তাতে করে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের পক্ষে খুব বেশি আসন পাওয়া সম্ভব হবে না। কিন্তু যেই আসনই পাওয়া সম্ভব হোক, যদি কোনো ক্রমে হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই আওয়ামী লীগ সোহেল তাজের নেতৃত্বে হোক বা কোনো একটা ফরম্যাটে হোক, আইবি রহমান রয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথাও বলা হচ্ছে, যাদের ইমেজ অনেকটাই পরিষ্কার, তাদের সম্পর্কে যেটি জিনিসটা, তাদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে, তাহলে সেখানে আওয়ামী লীগ হয়তোবা বেশ কিছু আসনে তারা নির্বাচিত হতে পারেন, একটা ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এসেছে, এরপরেই চলে এসেছে এই আলোচনা যে আওয়ামী লীগকে ছাড়া রাজনীতি ইমব্যালেন্সড হয়ে যাবে কিনা, ইলেকশন ইমব্যালেন্সড হয়ে যাবে কিনা। এবং যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা মনে করতেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বিএনপি এককভাবে যদি নির্বাচন করে, তাহলে সেক্ষেত্রে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেটা আমাদের দেশকে সেই গত 15 বছরের মতোই একটা ভারসাম্যহীন রাজনীতির দিকে ঠেলে দিবে, যার পরিণতি কখনোই ভালো হতে পারে না। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের ইনক্লুশনের যে সম্ভাবনা, তা নিয়ে আরো কথা বলবো, নতুন নতুন আপডেট আপনাদেরকে জানাবো। আজকের মতো সবাইকে ধন্যবাদ।